আমার বোনের বিয়ে যাতা জায়গায় তোমরা দিয়ে দিবে? আমি কিচ্ছু বলবো না। যে বাড়িতে তোমার কোনো সম্মান নেই, যে বাড়িতে আমার বোনের সম্মান থাকবে কি করে? উনি যদি কাল তুমি অপমান না করতো, তাহলে আমি ওই কথাগুলো ওনাকে বলতাম না। তোমার অপমান আমি সহ্য করতে পারিনি, তাই ওগুলো বলেছে। যা হয়ে গেছে তা হয়ে গেছে। আরাপ, তোর আম্মি যা বলছে তাই করবি তুই। ওদের বিয়েটা হয়ে গেলে আফসিনের সাথে ওই বাড়িতে গিয়ে ইমসাদ ভাইয়ের কাছে ক্ষমা চাইবি তুই। তাওহিদ জামানের কথায় আরাব রেগে গিয়ে বলল। পারবো না আমি। তাওহিদ জামান ধমকে বলে উঠলেন। দিন দিন তুই অবাধ্য হয়ে যাচ্ছিস আরাপ। এমনকি তোর আম্মি ও বাবার কথাও মানছিস না। বড়দের সাথে কেমন ব্যবহার করতে হয় শিখিয়েছি আমরা তোকে। যা বলছি সেটাই করবি তুই। তিনি আর কোনো কথা শুনতে চাই না আমি। আরাব আর কোনো কথা না বলে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তাওহিদ জামান নিবিড়কে বললেন। নিবিড়, নূসার সাহেবরা কখন আসবে বলতো? রওনা দিয়েছেন তো ওনারা? নয়তো কিন্তু এখানে এসে পৌঁছাতে দেরি হয়ে যাবে। জি আঙ্কেল, বলছি। আচ্ছা, পূর্ব ভাইয়াতের বাড়ি থেকে আজকে কারা কারা আসবে? মরিয়ম রহমান বললেন। পূর্বের সাথে যখন কথা হয়েছিল কালকে, তখনও বলে এসেছিলি ভাবি আর সমৃদ্ধিকে নিয়ে আসবে ভাইজান। তো অফিসে থাকে এই সময় উনি মানছে না বলেই তো এভাবে বাধ্য হয়ে বিয়েটা দিতে হচ্ছে। বিয়েটা হয়ে গেলে তখন আর অস্বীকার করার কিছু থাকবে না, মানতে ঠিকই বাধ্য হবে। আফসিন দোতলা থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল। কোনো কিন্তু না, এসব নিয়ে এখন কিছুই ভাবিস না। এখন গিয়ে ব্রেকফাস্ট করে নে, একটু পরে মেকআপ আর্টিস্টটা চলে আসবে। যদি না মানে আমি? নিবিড় এগিয়ে এসে বলল। তোর ওই ঘাটতারা ভাই আবারও ঘাটতারামি করে বেরিয়ে গিয়েছে। আঙ্কেল আন্টির কথা শুনলই না। ওর কথা বাদ দে, চল ব্রেকফাস্ট করে। আফসিন আর কিছু বলল না, নিবিড়ের সাথে ডাইনিং এ চলে গেল। ভাইয়ের বিয়ে নিয়ে অনেক আগে থেকেই এক্সাইটেড সমৃদ্ধি। গতকাল রাতে বিয়ের সিদ্ধান্ত হওয়ার পরই পূর্ব ওকে নিয়ে শপিং মলে যায়। সমৃদ্ধি নিজের পছন্দ মতো একটা মেরুন কালারের লেহেঙ্গা কিনেছে। যত যাই হোক, ভাইয়ের বিয়ে বলে কথা, ভাইয়ের বিয়েটা নিয়ে আরও অনেক কিছুই ভেবে রেখেছিল সমৃদ্ধি। গায়ে হলুদ থেকে শুরু করে বৌভাত পর্যন্ত অনেক প্ল্যান ছিল, কিন্তু এখন সব হঠাৎ করেই হয়ে যাওয়ায় সমৃদ্ধি সেসব পূরণ করতে পারছে না। তবে অনন্যার বিয়েতে আসবে জেনে বেশ খুশি হয়েছে সমৃদ্ধি। ভেবেছিল অনন্যা থাকতে পারবে না, কিন্তু পরে যখন শুনেছে অনন্যাও আসবে তখন সমৃদ্ধির খুশি দেখে কে। সবাই কাল একসাথে হবে, পূর্বের বিয়েতে একসাথে আনন্দ করবে, এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে সমৃদ্ধি। সকালে ঘুম থেকে উঠেই বিয়েতে যাওয়ার জন্য মেরুন কালারের লেহেঙ্গা সাথে ম্যাচিং জুয়েলারি পরে রেডি হয়ে নিল সমৃদ্ধি। ওই বাড়ির সবাই এই বিয়ে নিয়ে রাজি, কিন্তু আরাব এখনও রাজি হয়েছে কিনা সেটা নিয়ে সন্দেহ সমৃদ্ধির। যদি বিয়েতেও আরাব ঝামেলা করে। সবাই তৈরি হবার পর পূর্ব, ফাতেমা রহমান আর সমৃদ্ধিকে নিয়ে রওনা হয়ে গেল। পূর্বরা ঢাকায় এসে পৌঁছেছে কিছুক্ষণ আগে। আরাবদের বাসার ড্রয়িং রুমে ওদের কাছের কিছু আত্মীয় স্বজন আর ফ্রেন্ডরা আছে। রায়সাদের ইনভাইট করতে আফসিন নিষেধ করে দিয়েছে, কারণ এই মেয়ে এখানে এসে আবারও ন্যাকামো শুরু করবে, আর এই মেয়ের ন্যাকামি একদমই পছন্দ না আফসিনের। অন্যরাও কিছুক্ষণ আগেই চলে এসেছে। সমৃদ্ধি এসেই অনন্যাকে জড়িয়ে ধরে বলল। আপু কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? ভালো। আজকে খুব খুশি আমি, জানিস। ফাইনালি আফসিন আপুর সাথে ভাইয়ার বিয়েটা হতে পারছে। তবে বাবা মেনে নিলে আরো বেশি খুশি হতাম। আচ্ছা, বাবার কথা ছাড়। তুই কিন্তু বেশ লাকি সমৃদ্ধি, নিজের হবু শ্বশুর বাড়িতে বিয়ের আগে চলে এলি। যাকে একটা বার দেখার জন্য লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গ্যালারিতে গিয়েছিলি, আজ তারই বাড়িতে। তো তোর হবু জামাই কই? অনন্যারাও কিছুক্ষণ আগেই চলে এসেছে। সমৃদ্ধি এসেই অনন্যাকে জড়িয়ে ধরে বলল।
অনন্যার কথায় সমৃদ্ধি কিছুটা লজ্জা পেল। আশেপাশে তাকিয়ে আরাবকে খুঁজতে খুঁজতে বলল, দেখছি না তো। ড্রয়িং রুমের সোফায় আফসিন লাল রঙের একটা শাড়ি পরে বসে আছে। ওর ইচ্ছে ছিল একদম নর্মাল সাদামাটা বাঙালিদের মতো বিয়ে করবে, তাই অত গর্জিয়াস ব্রাইডাল লুক নেয়নি সে। ওর এক পাশে বসে নিবিড় ওকে এটা সেটা বলে খ্যাপাচ্ছে। নিবিড়ের সাথে কথা বলার মাঝেই সমৃদ্ধির দিকে দৃষ্টি যেতেই সমৃদ্ধিকে ডাক দিল। সমৃদ্ধি, অনন্যা, তোমরাও এখানে কি করছো? এদিকে এসো। সমৃদ্ধি আর অনন্যা দুজনেই এগিয়ে এলো। সমৃদ্ধি আফসিনের পাশে বসে বলল, মাশাল্লাহ, তোমাকে তো দারুণ লাগছে। আমার ভাইয়ার চয়েস আছে বলতে হবে। থ্যাংক ইউ। তোমাকে খুব মিষ্টি লাগছে। আমি শিওর আজকে আলাপ তোমার প্রেমে পড়বেই। সমৃদ্ধি লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। নিবিড় পাশ থেকে হতাশ গলায় বলে উঠল, সে ঘুরে বলে, কেন? আরব কারো প্রেমে পড়বে? হাই, তবেই হয়েছে। সমৃদ্ধি কি দেখতে খারাপ নাকি? আমি সমৃদ্ধির কথা বলছি না। সমৃদ্ধি তো ভীষণ ভালো দেখতে। তোর থেকে যা শুনলাম, সমৃদ্ধি আরবকে ভালোবেসেও বাসে ভীষণ। কিন্তু সমস্যাটা হচ্ছে তোর ওই আনরোম্যান্টিক বোরিং ভাইকে নিয়ে। একই ওই বাড়ির ওপর আরব ভীষণ রেগে আসে, আর তুই বলছিস সমৃদ্ধির প্রেমে পড়বে। নিবিড়ের কথা শুনে সমৃদ্ধি বলল, উনি এখনো আমাদের উপর রেগে আছেন? তোদের সবার উপর কি না জানি না, তবে ইনশাদ আঙ্কেলের উপর রেগে আসে। সমৃদ্ধি আফসিনকে বলল, আপু ভাইয়া কোথায়, দেখছি না তো। পূর্ব দোতলায় গিয়েছে আরবের সাথে কথা বলতে। ওরা আসলেই বিয়ের কাজ শুরু হবে। মরিয়ম রহমানের কথায় পেছন ফিরে তাকালো সমৃদ্ধি। অনন্যা সমৃদ্ধি দুজনেই মরিয়ম রহমানকে সালাম দিল। এই কয়েকদিনে সমৃদ্ধি আর অনন্যার সাথে ভীষণ ভাব হয়ে গেছে মরিয়ম রহমানের। সেদিন মরিয়ম রহমান আর তাওহিদ জামান ও বাড়িতে যাওয়ার পর থেকেই ওনাদের সাথে সব সময় কথা হয় সমৃদ্ধি আর অনন্যার। প্রায় মিনিট 20 পর পূর্ব আর আরাব দোতলা থেকে সিঁড়ি দিয়ে নেমে আসছে। পূর্ব আরাবকে অনেক করে বুঝিয়ে রাজি করিয়েছে। আরাব প্রথমে বিয়েতে উপস্থিত থাকতেই চায়নি, সেজন্য পূর্ব গিয়েছিল ওর সাথে কথা বলতে। সিঁড়ির দিকে চোখ পড়তেই শুভ্র রঙা পাঞ্জাবি পরিহিত আরাবকে পূর্বের সাথে হাসি মুখে কথা বলতে দেখে নিচে নামতে দেখে চোখ আটকে যায় সমৃদ্ধির। মনে মনে ভাবতে থাকে, এত সুন্দর কেন আপনি? কেন আপনাকে দেখলে চোখ সরাতে পারি না আমি? আপনার ওই হাসির দিকে তাকালেই আমি আপনাতে হারিয়ে যাই। আপনার হাসির দিকে তাকালে আমার পৃথিবী ওলট পালট হয়ে যায়। এ কেমন মায়ায় বেঁধেছেন আপনি আমায় আরাব। আমি যে আপনাতে ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছি আরাব, যে আসক্তিতে ইহ জনমেও কাটবে না। সমৃদ্ধি এসব ভাবতে ভাবতে এখনো ঘোর লাগা দৃষ্টিতে আরাবের দিকে তাকিয়ে আছে। চোখের সামনে কেউ তুড়ি বাজাতেই হুঁশ ফেরে সমৃদ্ধির। সামনে নিবিড়কে দাঁড়িয়ে থাকতে দেখে লজ্জা পেয়ে যায় সমৃদ্ধি। নিবিড় হাসতে হাসতে বলে, আর আনরোম্যান্টিক বন্ধুটাকে দেখা শেষ হলে এবার আসতে বলো। তোমার ভাইয়ার বিয়ে শুরু হয়ে যাবে এক্ষুনি। সমৃদ্ধি দৌড়ে চলে যায় পূর্বের কাছে। এখানে সবাই উপস্থিত আছে। তাওহিদ জামানের মজার ছলেই পূর্বকে বললেন, আমার এই গাত্তারা আছে, এটাকে সোজা করলে কি করে? তাওহিদ জামানের কথায় পূর্ব হেসে ফেলল। আরাব ওর বাবার এই কথায় রাগ করলো কি না বোঝা গেল না। সে সোফায় বসে হাসি মুখে আফসিন আর নিবিড়ের সাথে কথায় ব্যস্ত। কিছুক্ষণের মধ্যেই পূর্ব আর আফসিনের কবুল বলার মাধ্যমেই ওদের বিয়ে সম্পূর্ণ হয়। দুজনেই বেশ খুশি। অবশ্য দুজন দুজনকে সারা জীবনের জন্য জীবনসঙ্গী হিসাবে পেয়েছে। খাওয়া দাওয়ার পর বিকেলে পূর্বরা সবাই আফসিনকে নিয়ে রওনা দেয়। নিবিড় আর আরাব ও যাচ্ছে সাথে। তাওহিদ জামান ভেবেছিল আরাব যাবে না, কিন্তু এখন আরাব নিজে থেকেই ওখানে যেতে চাইছে। ছেলের হঠাৎ এমন পরিবর্তনে তাওহিদ জামান আর মরিয়ম রহমান ভীষণ অবাক হন।
বিদায়ের সময় আফসিন, মরিয়ম রহমান আর তাওহিদ জামানকে জড়িয়ে ধরে কেঁদেছে। আরাব আর নিবিড় ওকে সামলে নিয়েছে। এখনও গাড়িতে আফসিনকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বসে আছে আরাব। আফসিন এর মনটা বেশ খারাপ। এবার থেকে তাকে তার আম্মি, বাবা, ভাইকে ছেড়ে দূরে থাকতে হবে। আরাব আফসিনের দিকে তাকিয়ে বলল, আমার সিসির মন খারাপ কেন? ভালোবাসার মানুষটাকেও তো পেয়ে গেছিস, তাহলে এখনো মুড অফ করে বসে আছিস যা। মন খারাপ হবে না? তোদের সবার থেকে দূরে থাকতে হবে এখন থেকে, এই জন্যই ভালো লাগছে না। এখন তো আমি আর নিবিড় তোর সাথে যাচ্ছে, তাহলে আমার সিসকে এমন মুড অফ দেখতে আমার ভালো লাগে না। এবার তো একটু হাসবি নাকি? আফসিন হালকা হেসে আরাবকে জড়িয়ে ধরে বসলো। ভাই বোনের এমন একটা সুন্দর মুহূর্ত সমৃদ্ধি ক্যামেরাবন্দি করে নিল। রাত 11টা। সমৃদ্ধিদের বাড়ির সদর দরজার বাহিরের সবাই দাঁড়িয়ে আছে, আর দরজার সামনে চোয়াল শক্ত করে রাগী দৃষ্টিতে পূর্ব, আফসিন আর ফাতেমা রহমানের দিকে তাকিয়ে আছেন ইনশাদ রহমান। বাবার এমন রাগী দৃষ্টি দেখে ভয়ে শুকনো ঢোক গিলল সমৃদ্ধি। বাবার যা রাগ, পূর্ব আর আফসিনকে যদি বাড়িতেই ঢুকতে না দেয় সেটাই ভাবছে সমৃদ্ধি। ফাতেমা রহমানই প্রথম বললেন, এভাবে রেগে দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? ছেলের বিয়ে হয়েছে, কোথায় বউ নিয়ে হাসি মুখে ভেতরে ঢুকতে দিবে, তা না করে দরজার সামনে দাঁড়িয়ে আছো, দেখি সরো তো। ইনশাদ রহমান রাগী গলায় চিৎকার করে বলে উঠলেন, আমার নিষেধ সত্ত্বেও আমার অনুমতি ছাড়া নিজের মর্জিতে ছেলের বিয়ে দিয়ে দিয়েছো? তোমাদের সবার সাহস খুব বেড়েছে, তাই না? ফাতেমা রহমান ও চেঁচিয়ে বলে উঠলেন, ছেলে তোমার একার না, ছেলেটা আমারও। আমার ছেলে কিসে ভালো থাকবে না থাকবে সেটা দেখার দায়িত্ব আমারও। তাই আমার ছেলে যাকে ভালোবেসে ভালো থাকবে সারা জীবন, তার সাথেই আমি ওর বিয়ে দিয়েছি। মরিয়মের মেয়েকে কিছুতেই আমি আমার পূর্বের বউ হিসেবে মানব না। সেই এত বছর আগের ঘটনা নিয়ে এখনো পড়ে আছো তুমি। আপাতত তাওহিদ ভাইকে বিয়ে করে ভালো আছে, সুখেই আছে, তাহলে তো আর তাদের না মেনে নেয়ার প্রশ্নই আসে না। অবশ্য তোমাকে বলেই বা কী লাভ? তুমি তো শুধু তোমার নিজের কথাটাই সারা জীবন ভেবে এসেছো, নিজের ইচ্ছে সবার ওপর চাপিয়ে দিতে চেয়েছো। আপা আর পূর্বের বেলায় সেটা পারোনি বলেই এত রাগ তোমার, তাই না? আরাব কিছুটা পিছিয়ে দাঁড়ানো ছিল, এগিয়ে এসে ইনশাদ রহমানের সামনে দাঁড়িয়ে বলল, আই এম সরি আঙ্কেল, সেদিন আম্মির সাথে ওরকম ব্যবহার সহ্য হয় না আমার, তাই মিসবিহেভ করে ফেলেছিলাম। আমিও প্রথমে আফসিন আর পূর্বের বিয়ের ব্যাপারটা মানতে পারিনি, কিন্তু পরে বুঝতে পারলাম যেখানে আমার বোন সুখে থাকবে সেখানে ওর বিয়ে দেওয়া উচিত, নয়তো আমার আম্মি আর আপনার মতো সম্পর্ক ছিন্ন হবে ভাই বোনের মধ্যে। আর আমি কিছুতেই আমার বোনের থেকে সম্পর্ক ছিন্ন করে দূরে থাকতে পারবো না। ওদের তো বিয়ে হয়ে গেছে, দুজন দুজনকে ভালোবাসে। আপনি আফসিনকে মেনে নিন আঙ্কেল। ইনশাদ রহমান কিছু না বলে নিজের রুমে চলে গেলেন। ফাতেমা রহমান সবাইকে নিয়ে ভেতরে এসে বসলেন। অনন্যা আর নিলয়ও এখানেই এসেছে, কাল বৌভাতের অনুষ্ঠানের পর যাবে। নিবিড়, আফসিন, পূর্ব, আরাব, নিলয়, অনন্যা সবাই বসে আছে ড্রয়িং রুমে। সমৃদ্ধিদের বাসার ডাইনিং রুম আর ড্রয়িং রুম পাশাপাশি। ডাইনিং টেবিলে বসে আছে সমৃদ্ধি। অনন্যা সমৃদ্ধিকে ড্রয়িং রুম থেকেই ডাক দিল, কি রে, ওখানে বসে আছিস কেন? এদিকে আয়। অনন্যার কথায় আরাবের দৃষ্টি সমৃদ্ধির দিকে পড়ল। সমৃদ্ধিও তাকালো। দুজনের দৃষ্টি এক হতেই সমৃদ্ধির মনের মধ্যে কেমন যেন অনুভূতি সৃষ্টি হলো। সমৃদ্ধি দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, আমি চেঞ্জ করে আসছি। বলেই দ্রুত নিজের রুমে চলে গেল। আরাব এখনো সমৃদ্ধির যাওয়ার পানে তাকিয়ে আছে। আফসিন আরাবকে হালকা ধাক্কা দিয়ে বলল, কি রে, কি দেখছিস ওদিকে? আরাব স্বাভাবিক গলায় বলল, কিছু না। নিবিড় বলল, আচ্ছা, একটা কথা বলো তো আরাব, তুই যে লেভেলের ঘাটটারা ছিলে সেখান থেকে হঠাৎ এমন সোজা হলি কি করে? তুই কি আসলে আরাব নাকি আরাবরূপী কোনো ভূত? আরাবের মেজাজটাই খারাপ হয়ে গেল নিবিড়ের কথা শুনে। রাগী গলায় বলল, কার ঘাড় মোটকানো খেতে ইচ্ছে করছে, আমার নাকি আমায় ভর করে ভূতের? এদের কথা শুনে সবাই হেসে ফেলল। আফসিন বলল, কি শুরু করেছিস তোরা? এখানে এসে একজন আরেকজনের পিছে লাগছিস? ফাতেমা রহমান এসে বললেন, অনেক রাত হয়েছে তো, সবাই এবার খেতে আসো ডাইনিং এ।
সমৃদ্ধি কোথায় অনন্যা, ওকে ডেকে আন। সবাই ডাইনিং এ বসলো। এত সব খাবারের আয়োজন দেখে পূর্ব বলল, এত সব কখন অ্যারেঞ্জ করেছো? সব ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। বাবা খাবে না? আফসিনের প্রশ্নে ফাতেমা রহমান বললেন, ওনাকে তুমি এখনো চেনো না, যে রাগ কয়েকদিনেও ডাইনিং এ আসবে না আর। ওদের কথার মাঝেই অনন্যা আর সমৃদ্ধি এলো। সমৃদ্ধি লেহেঙ্গার পাল্টে একটা সোনালি রঙের 3 পিস পরে এসেছে। লম্বা চুলগুলো ভেজা। সমৃদ্ধি ভেজা চুলগুলো দেখে ফাতেমা রহমান রেগে গিয়ে বললেন, এত রাতে তুই গোসল করেছিস সমৃদ্ধি? নির্ঘাত অসুখ বাঁধাবি তুই। সমৃদ্ধি পূর্বের পাশের চেয়ার টেনে বসতে বসতে বলল, কিছু হবে না। ফাতেমা রহমান আর কিছু বললেন না। উনি জানেন এই মেয়েকে কিছু বলেও লাভ নেই, কোনো কথাই এখন কানে তুলবে না। উনি সবাইকে খাবার সার্ভ করে দিলেন। হাসি মজা করতে করতে ওদের ডিনার পর্ব শেষ হলো। খাবারের পর পূর্ব আফসিনকে ওদের রুমে পাঠানো হলো। নিবিড় আর আরাব এক রুমে শুয়েছে। নিবিড় এক পাশে বেঘরে ঘুমোচ্ছে। আরাবের শরীরে বেশ ক্লান্ত, কিন্তু ঘুম আসছে না। আরাবের শরীর বেশ ক্লান্ত, কিন্তু ঘুম আসছে না। নিজের বালিশে ঘুমিয়ে অভ্যস্ত আরাব। কোথাও যেতে হলেও সব সময় নিজের বালিশ নিয়ে যায় সাথে, কিন্তু এখানে ওর বালিশ ছাড়া ঘুম আসছে না। কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসলো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসছে। পাশ থেকে ফোন হাতে নিয়ে বেডের হেডবোর্ডে সাথে হেলান দিয়ে বসলো। ইনস্টাগ্রাম ওপেন করতেই ইনবক্সে একটা মেসেজে চোখ আটকে গেল। সমৃদ্ধি রহমান আইডি থেকে মেসেজ। মেসেজটা আরও বেশ অনেক দিন আগের। কেমন আছেন আপনি? মেসেজ দিব কি দিব না এই দোটানার মাঝে অবশেষে দিয়েই ফেললাম। জানি না কখনো দেখবেন কিনা, তবু আজ নিজের মনের কোণে থাকা অনুভূতিগুলো প্রকাশ না করেও পারছি না। আপনাকে দেখার পর থেকে এই 4 বছরে আপনার প্রতি গড়ে ওঠা নাম না জানা অনুভূতিগুলো আমার হৃদয়ে আপনার জন্য আলাদা জায়গা তৈরি করে দিয়েছে, যার নাম ভালোবাসা। ভালোবেসে ফেলেছি আপনায় আমি। আপনার মায়ায় তীব্রভাবে আসক্ত হয়ে পড়েছি আমি, যেই আসক্তি পৃথিবীর কোনো কিছু দিয়েই কাটাবার নয়। জানি কখনো আপনি আমায় ভালোবাসবেন না, তবু আপনাকে মনের কথা না জানিয়ে পারলাম না। আমি শুধু আপনাতেই আসক্ত আরাব। আপনাকে ছাড়া কারো কথা এই জীবনে ভাবা অসম্ভব। যতদিন বেঁচে থাকবো শুধুমাত্র আপনাকেই ভালোবাসবো আমি, আর কাউকে না। মেসেজটা পড়ে একটা দীর্ঘশ্বাস ফেলল আরাব। মনে মনে ভাবতে লাগলো, কত বড় প্রপোজাল রে বাবা, মেয়েটাকে দেখে তো মনে হয় না এত কিছু ভাবতে পারে। তবে এত বড় প্রপোজালের ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো আরাবের কাছে। কারণ সব মেয়েরা শুধু লাভ ইউ, লাইক ইউ এই ধরনের নর্মাল মেসেজ দিয়ে ভর্তি করে রেখেছে ওর ইনবক্স। আর সমৃদ্ধির ব্যাপারটা বেশ ইউনিক লাগলো। শেষ রাতে একটু ঘুমোতে পেরেছিল আরাব। ভোর হতেই ঘুম ভেঙে যায় তার। পাশে তাকিয়ে দেখে নিবিড় এখনও ঘুমে বিভোর। ফোন হাতে নিয়ে টাইম দেখে নিল। 5:30 বাজে। বিছানা থেকে নেমে দাঁড়ালো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ব্যাগ থেকে একটা অফ হোয়াইট রঙের ফুল হাতা শার্ট গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে এলো। সারা রাত ধরে এক রুমের মধ্যে থাকতে থাকতে বোর হয়ে গেছে আরাব। রুম থেকে বেরিয়ে ডাইনিংয়ে আসতেই ফাতেমা রহমানকে দেখতে পেল। উনি ফজরের নামাজ পড়ে এসে সকালের নাস্তার জন্য সবকিছু প্রস্তুত করছেন। ফাতেমা রহমান আরাবকে দেখে এগিয়ে এসে বললেন, আরাব, তুমি এত সকাল সকাল উঠে গেলে যে? আসলে রাতে ঠিক মতো ঘুমোতে পারিনি। জায়গা চেঞ্জ হওয়ার কারণে? তেমনটাই। চা কফি কিছু খাবে? না আন্টি। তুমি বাগানে বা ছাদ থেকে ঘুরে আসতে পারো আরাব, ভালো লাগবে। ছাদে যাব? এত জিজ্ঞেস করে কি আছে? যাও, সিঁড়ি এইদিকে। আরাব ঘর থেকে বেরিয়ে ছাদের সিঁড়ির দিকে খানিকটা উপরে উঠতেই দেখলো ছাদের দরজা খোলা। দরজা খোলা দেখেই বুঝতে পারলো ছাদে কেউ আছে, কিন্তু এই ভোরে ছাদে কে থাকবে সেটাই ভেবে পেল না আরাব। এখনো তো দিনের আলো ঠিকভাবে ফোটেনি। আরাব দ্রুত সিঁড়ি বেয়ে ছাদের দিকে পা বাড়ালো।
ছাদে এদিক ওদিক তাকিয়েও কাউকে দেখতে পেল না। যেহেতু দিনের আলো এখনো পুরোপুরি ফোটেনি, তাই চারপাশ কিছুটা অন্ধকার। হঠাৎ ছাদের পূর্ব দিকে রেলিংয়ের ওপরে একটা মেয়ে অবয়ব দেখতে পেল। এই সকালবেলা এই বাড়ির কোন মেয়ে ছাদে উঠে এভাবে বসে আছে ঠিক বুঝতে পারছে না আরাব। কিছুটা কাছাকাছি গিয়ে পেছন থেকে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, হু আর ইউ? এই ভোরের ছাদে কি করছো? চমকে পিছন ফিরে তাকালো সমৃদ্ধি। এই ভোরবেলা আরাবকে ছাদে একদমই আশা করেনি সে। চোখ বন্ধ করে প্রকৃতিকে অনুভব করছিল সমৃদ্ধি, কিন্তু হঠাৎ এভাবে আরাবকে দেখে দ্রুত রেলিং থেকে নেমে এলো। আরাবও কিছুটা এগিয়ে আসতেই সমৃদ্ধির মুখটা দেখতে পেল। অবাকের স্বরে বলল, তুমি এই ভোরবেলা ছাদে কি করছো? আমি সবসময় ভোরবেলা ছাদে আসি, আমার ভোরের সময়টা এখানেই কাটে। কিন্তু আপনি না ঘুমিয়ে এখানে কি করছেন? ঘুম হয়নি রাতে। কেন? সব কোয়েশ্চেনের আনসার দিতে হবে? বলে আরাব ছাদের আরেক পাশে চলে গেল। সমৃদ্ধি অবাক হয়ে আরাবের দিকে তাকিয়ে রইল। আরাবের কাছে এগিয়ে গিয়ে বলল, বুঝেছি, আপনাদের অত বড় বাড়ি থেকে এসে আমাদের এই সাধারণ বাড়িতে ঘুম হচ্ছে না, তাই তো? সমৃদ্ধির কথায় পেছন ফিরে তাকালো আরাব। প্রত্যুত্তরে কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে রইল। সমৃদ্ধি আবারও বলল, বাবা যদি ফুপিমণিকে অনেক আগেই মেনে নিত তাহলে আপনাদের আরও অনেক আগে থেকেই চিনতাম। এ বাড়িতেও আসা যাওয়া হতো আপনাদের, তখন এ বাড়ির সাথেও অভ্যস্ত হয়ে যেতেন। আরাব আকাশের পানে তাকিয়ে স্বাভাবিক গলায় প্রশ্ন করল, কেন? এই বাড়ির সাথে অভ্যস্ত হওয়া বুঝি খুব দরকার? আরাবের কথাগুলো কেমন যেন লাগলো সমৃদ্ধির কাছে। এর প্রতি উত্তরে কি বলবে ভেবে পেল না সে। মনে মনে ভাবতে লাগলো, মানুষটা এমন কেন, এভাবে কথা বলে কেন? কালকে তো বাবার সাথে কত ভালোভাবে কথা বলেছিল, এমনকি ভাইয়া, আপু, আম্মু সবার সাথেই কত সুন্দরভাবে কথা বলল, তবে আমার সাথেই এমন কেন? পূর্বদের বৌভাতের পর আরও এক সপ্তাহ পেরিয়ে গেছে। ওদের বৌভাতের দিন রাতেই আরাব আর নিবিড় ঢাকায় চলে এসেছে। মরিয়ম রহমানের শরীরটা আজ 4-5 দিন ধরে আবারও অসুস্থ। আজকে উনি ডাক্তার দেখিয়ে এসেছেন, কিছু টেস্ট দিয়েছে ওনাকে, সেগুলোর রিপোর্ট কালকে আসবে। ওনাকে নিয়েই সবাই চিন্তিত। রাত প্রায় 12টা। নিজের রুমে বেডে শুয়ে আছে আরাব। আগামীকাল ওর জন্মদিন। 26 পা দিবে সে। জন্মদিন নিয়ে তেমন ইন্টারেস্ট নেই আরাবের। আজকে সন্ধ্যায় আফসিন এসেছে। রাতের ডিনারের পর থেকেই নিবিড় আর আফসিন ড্রয়িং রুমে বসে বসে বকবক করছে। আরাব জানে 12টা বাজলেই ওরা ওকে কিছু না কিছু সারপ্রাইজ দিবে। প্রতি বছর এটাই হয়। আগামীকাল রাতে আবার আরাবের ফ্লাইট। আইপিএলের জন্য টিমে জয়েন করতে হবে। 4-5 দিন পরে গুজরাট টাইটান্স এর প্রথম ম্যাচ। সোশ্যাল মিডিয়া নিউজ ফিডে ঘোরাঘুরি করেছে আরাব। 12টা বাজতেই ইনস্টাগ্রামে একটা মেসেজ আসে সমৃদ্ধির আইডি থেকে। কৌতূহলবশত মেসেজটা ওপেন করতেই দেখে, হ্যাপি 26 আরাব, কাল আপনার জন্মদিন। দোয়া করি জীবনের প্রতিটি মুহূর্ত যেন আনন্দই কাটে আপনার। সমস্ত বিপদ আপদ থেকে যেন আল্লাহ আপনাকে রক্ষা করে। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত যেন সুখের হয়। আপনি যেন সবসময় ভালো থাকেন এই কামনাই করি। তার নিচে আরও একটা মেসেজ, আপনি আমার প্রথম মেসেজটাও দেখেছিলেন। আমার অনুভূতিগুলোর কোনো দাম আপনার কাছে আছে কিনা আমার জানা নেই। আপনি আমাকে ভালোবাসুন আর নাই বাসুন, কিন্তু আমি চাই আপনি সারাটা জীবন ভালো থাকুন, সুখে থাকুন। এর থেকে বেশি কিছু চাওয়ার নেই আমার। ভালো থাকবেন। যদি ইচ্ছে করে তাহলে আমার মেসেজের রিপ্লাই দিবেন প্লিজ। আমি অতটুকু পেলেও খুশি। আরাব মেসেজ দুটো পড়তে পড়তেই রুমের দরজা ঠেলে নিবিড় আর আফসিন হ্যাপি বার্থডে উইশ করতে করতে ঢুকলো। ওদের সাথে তাওহিদ জামান আর মরিয়ম রহমানও এলেন। আফসিনের হাতে ছোট্ট একটা কেক, ভ্যানিলা ফ্লেভার। সেখানে অনেকগুলো মোমবাতি জ্বলছে। পাশে অনেক সুন্দর ফুলের ডেকোরেশন। কেকটার মাঝখানে খুব সুন্দর করে লেখা, হ্যাপি বার্থডে মাই সুইট ব্রাদার। কেকটা আরাবের বেডের ওপর রাখলো আফসিন। আরাবের পাশে বসে আরাবকে জড়িয়ে ধরে বলল,
হ্যাপি বার্থডে মাই লিটল ব্রাদার, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। অলওয়েজ প্রে করি যেন এরকমই হাসি খুশি আর ভালো থাকতে পারিস। আরাব হালকা হেসে আফসিনকে এক পাশ থেকে জড়িয়ে ধরলো। নিবিড় বলল, আর আমি অলওয়েজ দোয়া করছি যেন খুব তাড়াতাড়ি আরাপ আমাদের জন্য একটা খুব সুন্দর ভাবি নিয়ে আসতে পারে। তারপর ভাবিসহ আমরা অনেক মজা করব। আরাব রাগী লুক নিয়ে নিবিড়ের দিকে তাকাতেই নিবিড় কানে হাত দিয়ে বলল, সরি ভাই, আর বলবো না। অন্তত আজকের দিনে রাগ করিস না। নিবিড়ের কথা বলার স্টাইলে সবাই হেসে উঠল। তাওহিদ জামান আর মরিয়ম রহমানও এসে পাশে বসলেন। তাওহিদ জামান বললেন, আরাপ, জানতে চাই না আজকের কেকটা কে বানিয়েছে? আরাব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আফসিন বলল, আমার ছোট্ট ভাইটার জন্য আমি কেক বানিয়েছি। আরাব অবাক হয়ে বলল, তুই বানিয়েছিস? সিরিয়াসলি? এনি ডাউট? তোকে তো কিচেনের আশেপাশে দেখি না কখনো, তাই বাই দ্য ওয়ে অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। নিবিড় মাঝখান থেকে বলে উঠল, দেখতে হবে না কেকের ডিজাইন, আইডিয়াটা কার? একটা থ্যাঙ্কস কিন্তু আমারও প্রাপ্য আরাপ। মরিয়ম রহমান বললেন, নিবিড় আর আসনিন দুজনেই মিলে এতক্ষণ ধরে ডাইনিং আর ড্রয়িং রুমে বসে বসে কেক বানানো থেকে কেক ডেকোরেশন এগুলোই করছে। আরাব নিবিড়কেও এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস। নিবিড় আরাবের হাতে একটা নাইফ দিয়ে বলল, কেক নিয়ে বসে থাকবি নাকি? এই নে কেকটা কাট। আরাব হাসি মুখে নাইফটা নিল, মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে কেকটা কাটলো। কেক কেটে সবাইকে একে একে খাইয়ে দিয়ে বলল, সব এবার যাও, ঘুমাবো আমি, গুড নাইট। নিবিড় রেগে গিয়ে বলল, কেমন বোরিং পাবলিক ভাই তুই। এত কষ্ট করে কেক বানিয়ে আনলাম, কেক কেটেই তাড়িয়ে দিচ্ছিস আমাদের। তো কি করবি এখন এখানে? আর কিছু করার আছে? গিফট দেওয়ার থাকলে দিয়ে যা। দিব না তোকে গিফট। এই আফসিন চল তো, আঙ্কেল আন্টি আসেন, চলে যাই। বলে নিবিড় বেরিয়ে গেল। তাওহিদ জামান আর মরিয়ম রহমান হাসতে হাসতে বেরিয়ে এলেন। এরা তিনজন এক হলেই ঝগড়া করে, আবার সবাই একে অপরের প্রাণ, কেউ কাউকে ছাড়া আবার কিছু বুঝে না। তিনজনে একদম বেস্ট ফ্রেন্ড বলতে গেলে। সবাই বেরিয়ে যাওয়ার পর আফসিন আরাবকে বলল, চোখ বন্ধ কর। কেন? আগে বন্ধ তো কর। আরাব চোখ বন্ধ করে নিল। আফসিন আরাবের হাতটা সামনে এনে ওর হাতে একটা ছোট্ট রুমাল রেখে বলল, এবার চোখ খোল। আরাব চোখ খুলে হাতে রুমালটা দেখে আফসিনকে কিছু বলতে যাবে, তার আগেই আফসিন বলল, এখন খুলিস না, আমি যাওয়ার পর খুলিস। গুড নাইট, আমি গেলাম। বলে বিছানা থেকে নেমে আফসিন রুম থেকে বেরিয়ে গেল। আফসিন যেতেই হাতের রুমালটা খুলে দেখল আরাব। একটা ছোট সাদা রুমাল, উপরে এক পাশে খয়েরি রঙের সুতা দিয়ে সুন্দর করে লেখা। আমি শুধু আপনাকেই আসক্ত আরাব। লেখাটা পড়েই আরাব বুঝতে পারল এটা কে দিয়েছে। যদিও মেয়েদের ওকে নিয়ে এসব বাড়াবাড়ি আরাবের একদমই পছন্দ না, তবুও লেখার ফন্টটা ভালো লাগলো আরাবের, তাই এটা পাশে রেখে ফোন হাতে নিল। সমৃদ্ধি আরাবকে জন্মদিনের করা উইশের মেসেজটা গিয়ে রিপ্লাই দিয়ে লিখল, থ্যাংক ইউ। কিছুক্ষণের মাঝেই রিপ্লাই এলো, আমি জানতাম আরাব আজকে আপনি আমায় রিপ্লাই দিবেন, সেই অপেক্ষাতেই এতক্ষণ বসেছিলাম। গিফটটা পছন্দ হয়েছে? আরাব রিপ্লাই আর কিছু লিখল না, ফোন অফ করে পাশে রেখে শুয়ে পড়ল। চোখ বুজে ভাবতে লাগলো, কি অদ্ভুত মেয়েটা, এতক্ষণ ধরে ওর রিপ্লাইয়ের জন্য বসেছিল, কিন্তু ও এই সব নিয়ে এত ভাবছে কেন? কত শত মেয়েরাই মেসেজ করে, নিশ্চয়ই রিপ্লাই এর জন্য ওয়েট করে, কিন্তু ও তো কাউকেই রিপ্লাই দেয় না। সমৃদ্ধি শুধু কাজিন বলেই রিপ্লাই দেয়া, নয়তো কখনোই সমৃদ্ধিকে রিপ্লাই দিত না। প্রথম দিন গ্যালারিতে দেখেই বুঝে গিয়েছিল মেয়েটা ওর জন্য পাগল, আর মেয়েদের ওকে নিয়ে এসব পাগলামি ওর মোটেও ভালো লাগে না। তাই সমৃদ্ধিকেও আরাব তেমন একটা ভালো দৃষ্টিতে দেখে না। কিন্তু মেয়েটার মেসেজগুলো খুব সাজানো গোছানো, একদম অন্যরকম।
আর 8-10টা মেয়ের মতো একের পর এক মেসেজ করে না সারাদিন। এসব ভাবনার মাঝেই আরাব ঘুমিয়ে পড়ল। আরাবদের বাড়িতে বিকেলবেলা ওর কাছে কিছু রিলেটিভ আর ফ্রেন্ডসদের ইনভাইট করা হয়েছে। রাত 8টায় আরাবের ফ্লাইট, এখন বাজে বিকেল 5টা। সমৃদ্ধিরাও চলে এসেছে। খুব সুন্দর করে ডাইনিং রুমটা ডেকোরেট করা হয়েছে। সমস্ত প্ল্যান আফসিন আর নিবিড়ের। নিজের রুম থেকে ব্লু কালারের একটা শার্ট পরে রেডি হয়ে নিচে নেমে আসতেই রাইসা ছুটে গিয়ে আরাবকে জড়িয়ে ধরে। রাইসার এমন হঠাৎ করে সবার সামনে আরাবকে জড়িয়ে ধরায় সবাই ভীষণ অবাক হয়ে যায়। আফসিন আর নিবিড়ের তো মনে চাচ্ছে এই ন্যাকা মেয়ের মাথা ফাটিয়ে দিতে। আফসিন সমৃদ্ধির দিকে তাকাতেই দেখল সমৃদ্ধির চোখ চিকচিক করছে, পলক ফেলতেই জল গড়িয়ে পড়বে। রাইসা আরাবকে জড়িয়ে ধরেই নাকু গলায় বলতে থাকে, হ্যাপি বার্থডে আরাফ, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। তুমি আমাকে শুধু শুধু ইগনোর করছো কেন? তুমি জানো না আমি তোমার জন্য কতটা পাগল? আমায় দেখে তুমি বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? রাইসার মুখ থেকে এমন কথা শুনে সহ্য করতে না পেরে দৌড়ে বেরিয়ে যায় সমৃদ্ধি। আরাব এক ধাক্কায় রাইসাকে নিজের থেকে দূরে ঠেলে দেয়। সবার সামনে রাইসার গালে ঠাস করে একটা চোর মেরে বলতে থাকে, সবার সামনে এভাবে হুট করে আমি জড়িয়ে ধরে সাহস কি করে হয় তোর? অনেকদিন ধরে তোর সব ফালতু ড্রামা সহ্য করছি আমি, এতদিন কিচ্ছু বলিনি, তাই বলে সাহস বেড়ে গেছে, তাই না? একটা কথা শুনে রাখ, তোর মতো ফালতু ন্যাকার ডিসকাস্টিং মেয়েকে কোনোদিনও আমি ভালোবাসবো না। আমার চোখের সামনে থেকে এখনো বেরিয়ে যা তুই। গেট আউট ফ্রম হিয়ার। রাইসা গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। সবাই এখনো ওদের দিকে তাকিয়ে আছে। আরাবের শরীর এখনো কাঁপছে। আরাব এগিয়ে গিয়ে নিবিড়ের সামনে দাঁড়িয়ে বলল, তুই ইনভাইট করেছিস ওই ইডিয়েটটাকে, তাই না? আমার পারমিশন ছাড়া যাকে তাকে ইনভাইট করিস কেন এই বাড়িতে? আফসিন এসে আরাবকে শান্ত করার চেষ্টা করছে। তুই স্কুল যাও না আরাফ, আমাদের কথাটা তো শোন। আমরা কেউ এই মেয়েকে ইনভাইট করিনি, নিজে নিজে চলে এসেছে। তাওহিদ জামান এগিয়ে এসে বললেন, তুই রাইসাকে থাপ্পড় মেরে দিলি আরাব, এবার ওর বাবার। আরাব তাওহিদ জামানকে থামিয়ে দিয়ে বলল, তোমার বিজনেসে লস হয়ে যাবে, তাই তো? শোনো, তোমার বিজনেস পার্টনারের মেয়ে বলেই এতদিন ওকে সহ্য করেছি আমি, নয়তো কবেই ওকে আমি। আফসিন এগিয়ে এসে বলল, আচ্ছা, যা হয়ে গেছে সেটা বাদ দে, মাথা ঠান্ডা কর, কে কাটবি চল। আফসিন আরাবকে নিচে নিয়ে গেল। হঠাৎ মরিয়ম রহমান এদিক ওদিক তাকিয়ে বললেন, আফসিনী সমৃদ্ধ কোথায়? নিবিড় এগিয়ে এসে বলল, এখানে তো ছিল এতক্ষণ। আচ্ছা ওয়েট, আমি দেখছি। বলে নিবিড় বেরিয়ে গেল। আরাব এগিয়ে গিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো। পাশে আফসিন, পূর্ব, ওদের ফ্যামিলি ফ্রেন্ডসরা সবাই আছে, শুধু নিবিড় আর সমৃদ্ধি ছাড়া। কেকটা কেটেই নিজের রুমে চলে গেল আরাব। বিকেল গড়িয়ে গিয়ে সন্ধ্যা হতে চলল। আরাবদের বাড়ির বাগানের দোলনায় মন খারাপ করে বসে আছে সমৃদ্ধি। নিবিড় ছুটতে ছুটতে বাগানে এসে দোলনায় সমৃদ্ধিকে দেখতে পায়। সমৃদ্ধির সামনে গিয়ে হাঁটুতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলে, এই যে হবু ভাবি, তুমি এখানে? আর আমি তোমাকে পুরো বাড়িই খুশি এলাম। সমৃদ্ধি এক পলক নিবিড়ের দিকে তাকিয়ে আবারও অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। নিবিড় আবারও সমৃদ্ধির সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তুমি এখন ওরকমভাবে চলে এলে কেন? আরব তো কেকও কেটে ফেলেছে। আরবের কেক কাটার সময় তুমি থাকলে না ওখানে? সমৃদ্ধি এবার ভাঙা ভাঙা গলায় বলল, ওনার যাকে নিয়ে কেক কাটার ছিল তাকে নিয়ে তো কেটেছে, আমি ওখানে থেকে কি করতাম বলুন? যাকে নিয়ে কেক কাটার মানে? এই তুমি কি রায়সার কথা বলছো? সমৃদ্ধি চুপ করে রইল। নিবিড় আবারও বলল, 1 মিনিট। রায়সা তখন আরবকে জড়িয়ে ধরেছিল বলে তুমি এতক্ষণ কান্নাকাটি করছো। কেন কাঁদবো আমি? তোমার গলার স্বর শুনে বোঝা যাচ্ছে তুমি এতক্ষণ কেঁদেছো। তুমি আরবকে ভুল বুঝছো। আরব রায়সাকে ভালোবাসে না, রায়সাই ওকে ভালোবাসে। এর আগে কখনো বলেনি, আজকেই প্রথম আরবকে এই কথাগুলো বলেছে। উনি কাউকে ভালোবাসলেই বা আমার কি? আরব কাউকে ভালোবাসলে
তোমার কিছু না? না। সত্যিই কিছু না? সমৃদ্ধি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বলল, না। মিথ্যা বলছো কেন? আরব সত্যি কাউকে ভালোবাসে না, রায়শাকে তো মোটেও না। উনি যদি নাই ভালোবেসে থাকেন তাহলে ওই মেয়েটা জড়িয়ে ধরার পর উনি ছাড়িয়ে নিলেন না কেন? রায়শা কথাগুলো বলার পরই তো তুমি বোধহয় চলে এসেছো। রায়শা কথাগুলো বলার পর আরব ছাড়িয়ে নিয়ে নিজেকে ওকে থাপ্পড় মেরেছে, এমনকি বাড়ি থেকেও বের করে দিয়েছে। মিথ্যা বলছেন আপনি। আমার তোমাকে মিথ্যা বলে কী লাভ? আজকে রায়শা আরবের সাথে যে ধরনের আচরণ করেছে এর আগে এরকম কোনো দিন করেনি। রায়শার বাবা আর তাওহিদ আঙ্কেল বিজনেস পার্টনার, সেই সূত্রেই রায়শা এ বাড়িতে আসার পর আরবকে দেখে পছন্দ করে ফেলে। তারপর থেকে ওই মেয়ের ন্যাকামো শুরু। আমরা কেউ এই মেয়েকে দেখতে পারি না। আর আজকে তো রায়শা অনেকটা বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। তাওহিদ আঙ্কেলের সাথে ওর বাবা বিজনেস পার্টনার বলে আরব এতদিন কিছু বলেনি, কিন্তু আজ এভাবে সবার সামনে জড়িয়ে ধরে ওকে ভালোবাসার কথা বলায় আরব আর ওর মেজাজ কন্ট্রোল করতে পারেনি। নিবিড়ের প্রতিটা কথা সমৃদ্ধি মনোযোগ দিয়ে শুনল। নিবিড় বলল, এসো ভেতরে এসো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সবাই তোমাকে খুঁজছে, চলো। উনি তো আর আমায় খুঁজছে না, যাব না আমি। কিন্তু আমি তো তোমায় খুঁজছি। আফসিন এর গলার স্বর পেয়ে ফিরে তাকায় সমৃদ্ধি আর নিবিড়। আফসিন এগিয়ে এসে বলে, আরাফ একদম অন্যরকম। একদমই ওকে নিয়ে বাড়াবাড়ি করা মেয়েদের আরাফ পছন্দ করে না। তবুও তোমার মেসেজে রিপ্লাই, তোমার কমেন্টে রিপ্লাই দিয়েছে। কিভাবে আল্লাহ জানে। তুমি অনেক লাকি, অন্তত ওর রিপ্লাই পেয়েছো। আমি আরাফকে চিনি, ওর ভালোবাসা পাওয়া এতটা সহজ হবে না তোমার সমৃদ্ধি। তবে আমার বিশ্বাস একদিন না একদিন তুমি আরাফকে ঠিকই নিজের ভালোবাসা দিয়ে তোমার করে নিতে পারবে, আর হবে একদিন তোমাকে ভালোবাসবে। একটা দীর্ঘশ্বাস ফেলে আফসিন আবারও বলল, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছে, তোমার ভাইয়াও খুঁজছে, এবার চলো। সমৃদ্ধি উঠে দাঁড়ালো। আফসিন ওর হাত ধরে বাড়ির ভেতর নিয়ে গেল। বাড়ির ভেতর ঢুকতেই পূর্ব এসে বলল, কোথায় ছিলি তুই? আমরা তোকে খুঁজছিলাম তো। আফসিন সমৃদ্ধিকে নিয়ে ড্রয়িং রুমে যেতে যেতে বলল, বাগানে ছিল ও। মরিয়ম রহমান এসে সমৃদ্ধির পাশে বসে বললেন, রাইসার ব্যবহারে কষ্ট পেয়েছো তুমি? তোমার কুহিমণিকে বিশ্বাস করো তো সমৃদ্ধি? সমৃদ্ধি উপর নিচ হ্যাঁ বোধক মাথা নাড়ল। মরিয়ম রহমান মুচকি হেসে বললেন, তোমার কুহিমণি যেহেতু কথা দিয়েছে তোমাকে আরবের বউ করবে মানে করবেই, এটা নিয়ে তুমি চিন্তা করো না। তোমার ভালোবাসা তোমারই হবে সমৃদ্ধি। উনি তো আমার সাথে ঠিকমতো কথাই বলেন না। বিয়ে করতে রাজি হবে তো আমায়? আরবকে রাজি আমি করাবো, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। সুতরাং কে কি করলো, কে ওকে ভালোবাসলো না বাসলো, সেটা নিয়ে কষ্ট পেও না তুমি। আরব এগিয়ে এসে তাওহিদ জামানকে জড়িয়ে ধরে বলল, বাবা, আসছি আমি। কোনো প্রবলেম হলে ফোন করে জানিও কিন্তু। আর আমার খেয়াল রেখো। আরব একে একে আফসিন, পূর্ব, ফাতেমা রহমান সবার থেকে বিদায় নিয়ে এক পলক সমৃদ্ধির দিকে তাকালো। তারপর নিবিড়ের দিকে এগিয়ে গিয়ে বলল, তোকে কি আবার আলাদা করে আমার সাথে যাওয়ার জন্য ইনভাইটেশন করে দিতে হবে নাকি? চল আমার সাথে। নিবিড় সমৃদ্ধির দিকে তাকিয়ে বলল। আরব সমৃদ্ধির দিকে এক পলক তাকিয়ে নিবিড়কে শান্ত গলায় বলল। বলেই আরব লাগেজ নিয়ে বেরিয়ে গেল। পেছন পেছন নিবিড়ও চলে গেল। মরিয়ম রহমান সমৃদ্ধির পাশে এসে দাঁড়িয়ে বললেন, আচ্ছা, সাবধানে যাস। আরবের কথায় কষ্ট পেও না। ছেলে আমার এমনি এক ঘাট তেরা, সারাদিন তেরা তেরা কথাই বলে। মরিয়ম রহমানের কথা শুনে সমৃদ্ধি হেসে ফেলল। ধীর স্বরে বলল, আমি কষ্ট পাইনি ফুপিমণি, তোমার এই ঘাড়তারা ছেলেকেই আমি ভালোবাসি। আফসিন ওদের কিছুটা কাছে দাঁড়িয়ে থাকাতে সমৃদ্ধির কথা শুনে হেসে ফেলল। আরব লাগেজ নিয়ে এয়ারপোর্টে ঢুকে যাওয়ার পর নিবিড় গাড়ি নিয়ে চলে আসে।
প্লেনে বসে মুভি দেখছে আরাব। সব সময় প্লেন জার্নিতে মুভি দেখেই সময় কাটিয়ে দেয় আরাব। মুভি দেখতে দেখতে একটা সময় হঠাৎ সমৃদ্ধির কথা মনে পড়ল। আরাব নিজেও জানে না হুটহাট কেন মেয়েটার কথা মনে পড়ে যায়। কোনো মেয়েকে নিয়ে কখনোই ভাবে না আরাব, কিন্তু না চাইতেও সমৃদ্ধি ওর মস্তিষ্কে বিচরণ করে। এর কারণটা আরাবের জানা নেই। প্রায় 3 ঘন্টা ফ্লাইট জার্নি শেষ করে মুম্বাই গিয়ে পৌঁছালো আরাব। ডিরেক্ট ফ্লাইটে ও চলে এসেছে, নয়তো আরও বেশি সময় লাগতো। ওদের গুজরাট টাইটান্সের প্রথম ম্যাচ মুম্বাইয়ে। প্লেন থেকে নামার পর এয়ারপোর্ট থেকে টিম ম্যানেজমেন্ট এর লোকেরা এসে ওকে রিসিভ করে নেয়। এই নিয়ে 3rd টাইম ওর আইপিএল। বেশ ভালোই এক্সপেরিয়েন্স আছে আইপিএলে ওর। আরাব ব্যাটিংয়েও মুগ্ধ হয়েছে। আরাবের ব্যাটিংয়েও মুগ্ধ হয়েছে গুজরাট টাইটান্স। এবার নিজেদের দলে নিয়ে নেয় আরাবকে। টিম হোটেলে আরাবকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। গুজরাট টাইটান্স টিমের ক্যাপ্টেন ও এগিয়ে এসে আরাবকে জড়িয়ে ধরে বলে, Hey Araf, welcome to our team. I was waiting for you. Let's go to our room. টিমের ক্যাপ্টেনের সাথে আরাবের আগে থেকে পরিচয় ছিল, বেশ ভালো সম্পর্ক তাদের। রাত 12টা হঠাৎ শোয়া থেকে উঠে বসেন মরিয়ম রহমান। ওনার গা গুলোচ্ছে, সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যান। গল করে বমি হয়ে যায় ওনার। বমির সাথে অনেকগুলো রক্তও যায়, এমনকি বমি করতে করতে নাক দিয়ে পর্যন্ত রক্ত চলে আসে। তাওহিদ জামান বেশ চিন্তিত হয়ে পড়েন। মরিয়ম রহমানের এই অবস্থা দেখে ভীষণ ঘাবড়ে যান তিনি। দ্রুত নিবিড়কে কল দেন। পূর্ব আফসিনরা রাতেই সিলেট চলে গেছে, নিবিড় আজ এখানেই থেকে গেছে। নিবিড়কে কল দেওয়ার সাথে সাথেই নিবিড় ওনাদের রুমে চলে আসেন। আঙ্কেল, এত রাতে কল দিলেন, কোনো সমস্যা? ঠিক আছে, আমি গাড়ি বের করছি, আপনি আন্টিকে নিয়ে আসুন। চলুন আঙ্কেল, আস্তে আস্তে সাবধানে আন্টিকে নিয়ে উঠে বসুন। নিবিড় দ্রুত দৌড়ে গিয়ে গ্যারেজ থেকে গাড়ি বের করলো। তাওহিদ জামান মরিয়ম রহমানকে হাত মুখ ধুইয়ে ওয়াশরুম থেকে বের হতে হতে বললেন, উনি মরিয়ম রহমানকে ধরে ধীরে ধীরে বাড়ির বাইরে চলে এলেন। নিবিড় বলল, তাওহিদ জামান মরিয়ম রহমানকে নিয়ে গাড়িতে উঠে বসলেন। নিবিড় ড্রাইভিং সিটে বসেই দ্রুত ড্রাইভ করে ছুটে চলল হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে নেয়ার পথে গাড়িতেই জ্ঞান হারায় মরিয়ম রহমান। নিবিড় দ্রুত গাড়ি ড্রাইভ করে হসপিটালে নিয়ে যান। ইমার্জেন্সিতে ভর্তি করা হয় মরিয়ম রহমানকে। তাওহিদ জামান করিডোরে পায়চারি করছে। নিবিড় রিসিপশনের ফর্মালিটিস শেষ করে তাওহিদ জামানের কাছে এগিয়ে এসে বলল, আঙ্কেল, আরবকে জানাবো? এত রাত্রে ছেলেটা তো মাত্র গিয়ে পৌঁছালো, হয়তো এখন ঘুমাচ্ছে। বিরক্ত করার দরকার নেই, কাল দিনে না হয় খবর জানানো যাবে। আফসিনকে জানাই? নিবিড়, ওদের সবাইকে এখনই টেনশনে পালানোর দরকার নেই। কয়েক ঘন্টা হোক, সকালটা যাক, তোমার আন্টি সুস্থ হয়ে গেলেই বাড়িতে নিয়ে যাব। শুধু শুধু আরব আর আফসিনকে এখনই টেনশনে ফেলো না। ঠিক আছে আঙ্কেল। ফজরের আজান দিচ্ছে। মরিয়ম রহমানের জ্ঞান এখনও ফেরেনি। শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখা হয়েছে। ওনাদের পরিচিত এক ডক্টর অবজারভেশনে আছে এখন মরিয়ম রহমান। ওনার সমস্যাগুলোর কথা শুনে ডক্টরের চেহারায় চিন্তার ছাপ। রিপোর্টগুলো দ্রুত আনার ব্যবস্থা করা হয়েছে। তাওহিদ জামান জায়নামাজে বসে ফজরের নামাজ পড়ে নিলেন। উনিও বেশ চিন্তিত মরিয়ম রহমানকে নিয়ে। হুট করে এরকম কিভাবে হয়ে গেল বুঝতে পারছেন না উনি মরিয়ম রহমানের ওপর বেশ রেগে আছেন। এর আগে কেন ওনাকে জানায়নি? দিনের পর দিন নিজের ভেতরে অসুখ পুষে রেখে এখনের এই অবস্থা। সকাল 8টা নাগাদ রিপোর্ট এসেছে। রিপোর্ট নিয়ে ডক্টর কেবিনে মুখোমুখি বসে আছে তাওহিদ জামান আর ডক্টর সেলিম খান। সেলিম খান চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে আছেন রিপোর্টগুলোর দিকে।
তাওহিদুজ্জামান ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন। কি হয়েছে ডাক্তার? সেলিম খান চিন্তিত ভঙ্গিতেই জবাব দিলেন। ওনার ব্লাড ক্যান্সার হয়েছে। আপনারা অনেক দেরি করে ফেলেছেন মিস্টার তাহিদুজ্জামান। ওনাকে আইসিইউতে নেয়ার ব্যবস্থা করছি। কতটুকু কি করতে পারবো জানি না, তবে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। সেলিম খানের কথা শুনে তাওহিদুজ্জামানের চেহারায় আধার নেমে এলো। তিনি বললেন, প্লিজ ডাক্তার, আমার ওয়াইফকে যে করে হোক বাঁচান। যত ধরনের ট্রিটমেন্ট আছে করুন, যত টাকা লাগে দিব, তবু আমার ওয়াইফকে বাঁচান। দেখুন, ওনাকে বাঁচাতে পারবো কি না সেই গ্যারান্টি দিতে পারছি না, তবে আমরা চেষ্টা করব অবশ্যই। ভোর হতেই আফসিনদের খবর দিয়েছে নিবিড়। সকাল 10টা নাগাদ আফসিন, পূর্ব, সমৃদ্ধি ওরা এসে পৌঁছেছে হসপিটালে। ফাতেমা রহমানকে ইনশাদ রহমান আসতে দেয়নি। তিনি কঠোর গলায় ফাতেমা রহমানকে বলে দিয়েছেন, যে যেখানে যাক না কেন তুমি বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাবে না। ফাতেমা রহমান বাধ্য হয়ে না পারতে বাড়িতে রয়ে গেছেন। আফসিন হসপিটালে ঢুকতেই নিবিড়কে করিডোরে দেখতে পায়। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, নিবিড়, আম্মি এখন কেমন আছে? আন্টিকে আইসিইউতে দেওয়া হয়েছে। আইসিইউ? আফসিন, পূর্ব, সমৃদ্ধি ছুটে গেল আইসিইউর দিকে। তাওহিদুজ্জামান ডক্টরের সাথে আইসিইউ এর বাইরে দাঁড়িয়ে কথা বলছেন। আফসিন দৌড়ে এসে তাওহিদুজ্জামানকে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করতে লাগলো, বাবা, আম্মির কি হয়েছে? সিরিয়াস কিছু? আইসিইউতে কেন? তাওহিদুজ্জামান মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। ওনার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। উনি কিভাবে আফসিনকে সত্যিটা বলবেন? মেয়েটা তো মায়ের এই অবস্থার কথা শুনে ঠিক থাকতে পারবে না। তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, ব্লাড ক্যান্সার হয়েছে তোর আম্মির। তাওহিদুজ্জামানের কথাটা কানে পৌঁছাতেই আফসিন এর মাথায় আকাশ ভেঙে পড়ল। তাওহিদুজ্জামানকে ছেড়ে দুপা পিছিয়ে গেল। মাথা কেমন ঝিমঝিম করছে ওর। পাশেই ডক্টর সেলিম খানকে দেখে ওনার সামনে গিয়ে বলল, ডক্টর, বাবা কি বলছে এসব? তোমার মায়ের ব্লাড ক্যান্সার হয়েছে। আফসিন অস্থির কণ্ঠে জিজ্ঞেস করতে লাগলো, আমি ঠিক হয়ে যাবে তো ডক্টর? সেলিম খানের বলতে খারাপ লাগছে, তবুও তিনি বললেন, মিথ্যা আশ্বাস দিব না আমি। মিসেস জামান ক্যান্সারের লাস্ট স্টেজে। ওনার ট্রিটমেন্ট অনেক লেট হয়ে গেছে। প্রথম থেকে যদি ঠিকমতো ট্রিটমেন্ট করতো তাহলে সুস্থ হলেও হতে পারত। বাট উই ট্রাই টু আওয়ার বেস্ট। বাকিটা আল্লাহ ভরসা। বলে উনি চলে গেলেন। সমৃদ্ধি ছুটে গিয়ে আইসিইউর সামনে দাঁড়ালো। ওর ফুপিমণিকে যে এরকম অবস্থায় দেখতে হবে কখনো ভাবেনি। সমৃদ্ধির খুব কষ্ট হচ্ছে। এই কয়েকদিনের পরিচয়ে মানুষটা সব সময় তাকে নিজের মেয়ের মতো দেখেছে, আর এই মানুষটাকে এখন এই অবস্থায় দেখে ভীষণ কষ্ট হচ্ছে সমৃদ্ধির। নিবিড়কে এদিকে আসতে দেখে সমৃদ্ধি নিজের চোখের পানি মুছে ছুটে গিয়ে বলল, নিবিড় ভাইয়া, ওনাকে খবর দিয়েছেন? আরাফকে? এইমাত্রই আরাফ আর ফাতেমা আন্টিকে জানালাম। আফসিন আইসিইউ এর সামনের চেয়ারে বসে তাকিয়ে আছে আইসিইউ এর দরজার দিকে। পাশে পূর্ব বসে আছে। সেলিম খানের মুখ থেকে কথাগুলো শোনার পর থেকে একদম চুপ হয়ে গেছে আফসিন। চোখ দিয়ে অনবরত জল গড়াচ্ছে। পূর্ব ওকে এটা সেটা বলে সান্ত্বনা দিচ্ছে। ফাতেমা রহমান খবরটা শোনার পর ছুটে যান ইনশাদ রহমানের কাছে। পাশে বসে বলতে শুরু করেন, কেমন পাষাণ ভাই তুমি, এত বছরেও বোনকে ক্ষমা করতে পারোনি। মরিয়ম আবার ব্লাড ক্যান্সার, উনি আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে হসপিটালে, আর তুমি ভাই হয়ে বোনকে এখনো ক্ষমা করতে পারছো না। তোমাকে আমার স্বামী বলতেও আজ ঘৃণা লাগছে। ইনশাদ রহমান খবরের কাগজ পড়ছিলেন। বোন মৃত্যুর সঙ্গে লড়াই করছে শুনে হাত থেকে খবরের কাগজ পড়ে যায়। চোখ থেকে নিজের অজান্তেই অশ্রু ঝরছে বোনের জন্য। এতদিন বোন জামাইকে মেনে না নিতে পারলেও বোনের জন্য মনের টান তো আর কমে যায়নি।
যতই এতদিন রেগে থাকুক না কেন, বোনের প্রতি ভালোবাসা একটুও কমেনি। বোন মৃত্যুর সঙ্গে লড়াই করছে শুনে মনে হচ্ছে কেউ ওনার বুকটায় তীর ছুঁড়ে ঝাঁঝরা করে দিয়েছে। ইনশাদ রহমান উঠে দাঁড়িয়ে বললেন, কিছু হবে না মরিয়মের। আমার বোনকে আমি বাঁচাবই। আমি ঢাকা যাব এখনই। বলে উনি চলে যান রুমের বাইরে। ইনশাদ রহমানের কথা শুনে অবাক হয়ে গেলেও খুশি হন ফাতেমা রহমান। অবশেষে ভাই বোনের মান অভিমানের পালা মিটতে চলেছে। ইনশাদ রহমান রেডি হয়ে এলে ওনারাও বেরিয়ে পড়েন। সন্ধ্যা 6টা। প্লেনে বসে দুশ্চিন্তায় অস্থির হয়ে আছে আরাব। নিবিড় যখন কল দিয়েছিল তখন মাত্র প্র্যাকটিসে জয়েন করেছিল আরাব। নিবিড়ের মুখ থেকে মরিয়ম রহমানের ব্লাড ক্যান্সারের খবর পেয়ে দ্রুত টিম ম্যানেজমেন্ট থেকে পারমিশন নিয়ে বিডিতে ব্যাক করার সিদ্ধান্ত নেয় আরাব। গুজরাট টাইটান্স টিম এর পক্ষ থেকে ওকে ইমার্জেন্সি ফ্লাইটের ব্যবস্থা করে দেয়া হয়। বারবার ফোনে সময় দেখছে আরাব। প্লেনে উঠেছে 1 ঘন্টা হয়েছে। আরাবের অস্থিরতা বেড়েই চলেছে। প্লেনে থাকার কারণে ফোন দিয়ে কোনো খবরও নিতে পারছে না। ঢাকা পৌঁছেতে আরও প্রায় 2 ঘন্টা সময় লাগবে। আরাবের কিছুতেই বিশ্বাস হচ্ছে না ওর আম্মির ব্লাড ক্যান্সার হয়েছে। কি করে কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছে না। আরও 2 ঘন্টা পর ঢাকা এসে পৌঁছায় আরাব। যত দ্রুত সম্ভব এয়ারপোর্ট থেকে বের হয়ে সোজা হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। আধা ঘন্টা মাথায় হসপিটালে এসে পৌঁছায়। হসপিটালে আসতেই আইসিইউর কাছাকাছি ওদের পরিবারের সবাইকে দেখতে পায়। ইনশাদ রহমান ও সবাই আছে। ইনশাদ রহমানরাও সবাই আছে। ওনারা কিছুক্ষণ আগে এসেছেন। আইসিইউর সামনে দাঁড়িয়ে আছে সমৃদ্ধি। সাদা রঙের নর্মাল একসেট 3 পিস পরা। চেহারায় বিষণ্ণতার ছাপ স্পষ্ট। কাদার কারণে চোখ মুখ ফুলে গেছে। ভীষণ খারাপ লাগছে তার। আরাব গিয়ে আইসিইউর দরজার সামনে দাঁড়ায়। ওর আম্মিকে দেখে চোখের কোণে জল চলে আসে ওর। মুখে অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইন লাগানো। এই তো কাল সন্ধ্যায়ও ওর আম্মি কত সুস্থ ছিল, অথচ আজ একদিনের ব্যবধানে ওর হাসি খুশি সুস্থ আম্মিটা মৃত্যুর সাথে লড়ছে। আসলে এ পৃথিবীতে কখন কি ঘটে যায় আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। পূর্ব এসে আরাবের পাশে দাঁড়ায়, কাঁধে হাত রেখে বলে, চিন্তা করো না আরাফ, দেখো উনি একদমই ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখো। আফসিন কোথায়? পূর্ব ইশারায় আফসিনকে দেখায়। এখনো এক নজরে তাকিয়ে আছে আইসিইউর দিকে। আরাব আফসিন এর পাশে গিয়ে বসে। চোখের পানি শুকিয়ে গালে ছাপ পড়ে আছে এখনো। আরাব আফসিনকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, তুই কেঁদেছিস আফসিন? আম্মির কিচ্ছু হবে না, দেখিস আমি এসে গেছি। আম্মির কিচ্ছু হতে দেব না। বলে উঠে দাঁড়ায় আরাব। তাওহিদ জামানকে বলে, বাবা ডক্টরের কাছে চলো, কথা আছে আমার। ডক্টর সেলিম খানের কেবিনে বসে আছে আরাব এবং তাওহিদ জামান। আরাব অস্থির কণ্ঠে বলে উঠল, ডক্টর, আমি চাচ্ছি আম্মিকে দেশের বাইরে নিয়ে ট্রিটমেন্ট করানোর জন্য। আমার আম্মিকে আমি এভাবে আর দেখতে পারছি না। যে করেই হোক আম্মিকে বাঁচাতে হবে। মিস্টার আরাব, আপনি শান্ত হন, এতটা অস্থির হবেন না। আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি ওনার জন্য। ওনার ট্রিটমেন্টের আরও আগে থেকেই প্রয়োজন ছিল, দেরি করে ফেলেছেন আপনারা। তাওহিদ জামান বললেন, আমরা তো এতদিন জানতামও না যে ওর শরীর খারাপ। এতদিন আমার ওয়াইফ কিছুই বলেনি আমাদের। যেদিন জানতে পারি সেদিন থেকে ওকে ডাক্তার দেখাচ্ছি। ওনার আগেই আপনাদের জানানো উচিত ছিল। বাই দ্য ওয়ে মিস্টার আরাব, আপনি বাইরে নিয়ে ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করতে পারেন, বাকিটা আল্লাহ ভরসা। তাওহিদ জামান, আরাব, সেলিম খান তিনজনেই বেরিয়ে এলেন। সবাইকে আইসিইউর সামনে থেকে ভিড় কমাতে বলে ডক্টর সেলিম খান ভেতরে ঢুকলেন। প্রায় 10-15 মিনিট পর উনি বেরিয়ে এলেন। তাওহিদ জামানের সামনে দাঁড়িয়ে বললেন, আপনার ওয়াইফের জ্ঞান ফিরেছে, উনি আপনাদের সাথে কথা বলতে চাইছে। আপনারা গিয়ে ভিতরে কথা বলে আসতে পারেন, তবে সবাই একসাথে যাবেন না। ডাক্তার ঠিক হয়ে যাবে তো আমার ওয়াইফ?
সেটার গ্যারান্টি আমি দিতে পারছি না, তবে যতটুকু বুঝতে পারছি ওনার হাতে হয়তোবা সময় খুব কম। বলে সেলিম খান চলে গেলেন। আইসিইউর দরজা খুলে ভেতরে ঢুকলো তাওহিদ জামান, আফসিন, আরাব। মরিয়ম রহমানের পাশে গিয়ে বসলো তাওহিদ জামান, পাশে আফসিন আর আরাব দাঁড়িয়ে। মরিয়ম রহমান এক হাত দিয়ে অক্সিজেন মাস্কটা খুলে বলতে শুরু করলেন, আমার বোধহয় হাতে বেশি সময় নেই। জানি না আল্লাহ কোন পাপের শাস্তি দিচ্ছে আমায়। তোদের সবাইকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না আমার। তাওহিদ জামান বললেন, এসব কেন বলছো তুমি? একদম এসব বলবে না। কিছু ঠিক হবে না। আফসিন এগিয়ে এসে মরিয়ম রহমানের মুখে হাত দিয়ে বলল। তাওহিদ জামান দরজার দিকে ইশারা করে বললেন, মরিয়ম, দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে। তাওহিদ জামানের কথায় সবাই দরজার দিকে তাকালো। ইনশাদ রহমান, ফাতেমা রহমান ঢুকলো। তাওহিদ জামান উঠে দাঁড়ালেন। ইনশাদ রহমান এসে বসলেন। বোনের এই অবস্থা দেখে ভীষণ খারাপ লাগছে ওনার। মরিয়ম রহমানের হাত দুটো ধীরে ধীরে হাতের মুঠোয় নিয়ে মাথায় ঠেকালেন। ধরে আসা গলায় বলতে লাগলেন, আমায় ক্ষমা করে দিস বোন। তোদের থেকে এতদিন মুখ ফিরিয়ে নিয়েছিলাম, কিন্তু আজ তোর এই অবস্থায় না এসে পারলাম না রে। তোদের সেদিনও অপমান করেছিলাম, আফসিনকেও মেনে নেয়নি। আমায় তোরা ক্ষমা করে দে। বলতে বলতে ওনার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সমৃদ্ধি আর পূর্ব ও এলো। যাক, অবশেষে ভাই বোনের মান অভিমানের অবসান ঘটল। ইনশাদ রহমানের হাত চেপে ধরে মরিয়ম রহমান ও কাঁদছেন। কাঁদতে কাঁদতেই বললেন, এভাবে বলো না ভাইজান। আমি জানতাম তুমি একদিন ঠিক আমার কাছে টেনে নিবে। শুধু একটাই কষ্ট থেকে যাবে যে তোমাদের সবার সাথে একটু শান্তিতে বাঁচতে পারলাম না। আরাব মরিয়ম রহমানকে আরেক পাশে বসে বলল, এমন বলছে কেন আম্মি? তুমি সুস্থ হয়ে যাবে। আমি তোমাকে দেশের বাইরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো। নিবিড় সব ব্যবস্থা করছে। আরাব মরিয়ম রহমানের আরেক পাশে বসে বলল, উনি একদম ঠিক বলেছেন ফুপিমণি, তুমি একদম সুস্থ হয়ে যাবে, দেখো কিছু হবে না তোমার। মরিয়ম রহমান সমৃদ্ধিকে কাছে ডাকলেন। সমৃদ্ধিও এসে ওনার পাশে বসলো। আরাবের ফোনে কল আসায় আরাব উঠে বাইরে চলে গেল। সাথে তৌহিদ জামানও বেরিয়ে গেলেন। মরিয়ম রহমান সমৃদ্ধির হাতটা ধরে বললেন, ভেবেছিলাম তোমার আর আরাবের বিয়েটা দেখে যেতে পারবো, কিন্তু তারপর ইনশাদ রহমানের দিকে তাকিয়ে বললেন, ভাইজান, সমৃদ্ধ আরাবকে খুব ভালোবাসে, ওদের বিয়ে দিব বলে কথা দিয়ে রেখেছিলাম। তুমি আরাব সমৃদ্ধিকে মেনে নিবে তো? ইনশাদ রহমান বললেন, তোর কিছু হবে না, দেখিস তুই সুস্থ হয়ে যাবি, তারপর সব কিছুই হবে। আমার মেয়ে যেখানে ভালো থাকবে সেখানে রাজি আমি। এর মধ্যেই হন্তদন্ত হয়ে আরাব রুমে ঢুকলো। মরিয়ম রহমানের দিকে তাকিয়ে বলল, তোমার দেশের বাইরে ট্রিটমেন্টের সব ব্যবস্থা হয়ে গেছে আম্মি। তুমি একদম চিন্তা করো না, দেখবে তুমি একদম সুস্থ হয়ে যাবে। পূর্ব বলল, কোথায় ব্যবস্থা করেছো আরাফ? ব্যাঙ্গালোর HCG হসপিটাল। আধ ঘন্টা পরে আম্মিকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হবে। নিবিড় এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসের সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে। আমি, বাবা আর নিবিড় যাচ্ছে। আফসিন বলে উঠল। আমি যাব আম্মির সাথে। আরাব আফসিনের সামনে এসে দাঁড়ালো, বলল, এয়ার অ্যাম্বুলেন্সে পেশেন্টের সাথে 2-3 জন যেতে পারে, তাই আমরাই যাচ্ছি। আফসিন পূর্বর দিকে তাকিয়ে বলল। পূর্ব, আমরাও যাব প্লিজ। পূর্ব আফসিনের মনের অবস্থাটা বুঝতে পারছে। মায়ের এমন অবস্থায় কারি বা মন টিকবে এখানে। পূর্ব আফসিনকে জড়িয়ে ধরে আশ্বস্ত করে বলল, কালকের মধ্যেই ব্যবস্থা করছি। ফাতেমা রহমান মরিয়ম রহমানের পাশে বসে কথা বলছেন। তার মধ্যেই ডক্টর সেলিম খান এসে বললেন, আপনারা এতজন পেশেন্ট ঘিরে আছেন কেন? ওনাকে একটু স্পেস দিন। আফসিন আর আরাব ছাড়া সবাই বেরিয়ে গেল। সেলিম খান চেক আপ করে বললেন, মিস্টার আরাব, ওনার এখন পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন।
ট্রাভেল টাইমে ওনার প্রবলেম হতে পারে, তাই ওনাকে স্লিপিং পিল দিতে হবে। ওকে ডক্টর, যেটা আমার জন্য ভালো হয় আপনি সেটাই করুন। একজন নার্স মরিয়ম রহমানকে স্লিপিং পিল দিয়ে বেরিয়ে গেল। আরাব আফসিন দুজনে ওনার দুপাশে বসলেন। মরিয়ম রহমান আরাবের হাত ধরে বলল,